গতদিন আলোচনা করেছিলাম আহ, এটা এদের মধ্যে মনে হয় আলোচনা করেছিলাম যে ক্রেডিট আবেদন মূল্যায়ন করার সময় ব্যাংকাররা 6C বিবেচনা করেন তা ব্যাখ্যা করুন। ক্রেডিট অ্যাপ্লিকেশনগুলি মূল্যায়ন করার সময় ব্যাংকাররা অতিরিক্ত কি কারণ বিবেচনা করেন? ক্রেডিট সুবিধা অনুমতি দেওয়ার আগে ব্যাংকারকে সন্তুষ্ট হতে আবেদনকারী কোন কোন অপরিহার্য বিষয়ে যোগ্যতা অর্জন করতে হয়? ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনার 6C কি? যে এই প্রশ্নগুলো আমরা মনে হয় কতদিন আলোচনা করেছিলাম। তো মূলত এটা আমরা 6টা ওয়ার্ডের প্রথম অক্ষর সি থাকবে, এটা মিলে হচ্ছে 6টা 6C। এই 6টা ওয়ার্ড কি কি? ক্যারেক্টার, আমাদের অবশ্যই ক্রেডিট দিতে গেলে যাকে আমরা ক্রেডিট দিব, যাকে আমরা লোন দিতে গেলে তার ক্যারেক্টার অবশ্যই ভালো হতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, তার ক্যাপিটাল থাকতে হবে, কন্ডিশন ভালো থাকতে হবে, কোলাটেরাল বলতে যে ঋণের জামানত দেবে সেই জামানতটা ভালো থাকতে হবে, তার ক্যাশ ফ্লো, এটা ইংরেজিতে সারা পড়েছে, ক্যাশ ফ্লোটা ভালো থাকতে হবে তার। যদি কোনো কারবারে ক্যাশ ফ্লো না থাকবে তাহলে বোঝেন যে এই কারবারে একটু ঝুঁকি রয়েছে বা এই কারবারে কোনো ঘাবলিং রয়েছে। তাহলে অবশ্যই আমাদের ক্যাশ ফ্লো থাকতে হবে। আপনার বিজনেস যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ক্যাশ ফ্লো থাকবে। এই হচ্ছে আমাদের 6C আর কি। এই 6C-র এই 6টা শব্দ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটা বানিয়ে রাখতে পারবেন আর কি। আমরা দেখবো আজকে 7 নাম্বার, ডিসকাস দ্য স্টেজ অফ ক্রেডিট ইনভেস্টিগেশন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে ক্রেডিটের ভাইরা অনেক এই সাবজেক্টে এগিয়ে থাকবে আর কি। তো এখানে ক্রেডিট তদন্তের আলোচনা করুন বলতে এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ইন্ডিভিজুয়ালি আবার আলোচনা করা যায়, মানে ইন্ডিভিজুয়ালি আবার আলোচনা করা যায়, কিন্তু আমাদের যে টেক্সট বই এভাবে দেওয়া আছে। যদি এটা আমাদের ইয়ার উপর নির্ভর করে, যদি প্রশ্ন মান যদি 10 হয় তাহলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা করতে হবে। যদি 10 না হয়, যদি 3 হয়, 5 হয়, সেক্ষেত্রে এইভাবে আমরা লিখে যাব। তো এটা আমাদের কি কি পর্যায়ে আছে আমাদের ক্রেডিট তদন্তের? একজন ঋণ গ্রহীতা ক্রেডিট, আর আমি যে কথাটা বারবার বলি এখানে কিন্তু প্রশ্ন কিন্তু আপনার সবগুলি পড়া থাকবে, আপনি মনে রাখবেন এই নোটের বাইরে প্রশ্ন যাওয়ার সুযোগ খুব কম, এর মধ্যে থাকবে। প্রশ্নের ধরন আপনাকে বুঝতে হবে, প্রশ্নের ধরন যদি আপনার না থাকে তাহলে কিন্তু মানে লিখতে পারবেন না, কারণ পড়ে গেছেন একটা আরেকভাবে আসছে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নটা ঠান্ডা মাথায় আগে বুঝবেন, তারপরে অ্যান্সার গুলো করবেন। তাহলে ক্রেডিট ইনভেস্টিগেশনের পর্যায়গুলি আলোচনা করুন। তাহলে এখানে আমাদের যে পর্যায় বা যে স্তর রয়েছে, স্তরগুলি নিয়ে আলোচনা করুন। আপনি এখানে স্তরের পর্যায়ের জায়গায় স্তর দিচ্ছে, আপনি এখন পড়ে গেছেন পর্যায়, তাহলে কিন্তু আর মানে ঘেমে ঘুমে অস্থির, কারণ এই পর্যায় স্তর একই জিনিসই, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা স্তর আছে কি, দুই ধরনের আছে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করা, একটা হচ্ছে সংগৃহীত তথ্য মূল্যায়ন করা। তাহলে তথ্য সংগ্রহ করা, আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে এখানে ব্যক্তিগত সাক্ষাৎকার বলা আছে যে কিভাবে তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এক নম্বর হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎকার, ঋণের আবেদন করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, ব্যক্তিগত সাক্ষাৎকার করে তথ্য সংগ্রহ করতে পারি। প্রকাশিত আর্থিক বিবৃতি যদি থাকে সেক্ষেত্রে সাইট পরিদর্শন, সিআইবি রিপোর্টের মাধ্যমে তথ্য, এরকম ভাবে কি কিভাবে তথ্য সংগ্রহ করে এখানে দিয়ে আছে, মোটামুটি 12টি দেওয়া আছে। আমরা বিভিন্ন ভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। অন্যান্য ব্যাংক থেকে গোপনীয় তথ্য সংগ্রহ করতে পারি, যাদের যে ব্যাংকে লোন আছে বা কোনো ব্যাংকে লোন আছে নাকি সেই সম্বন্ধে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি, যে তার লোনের রিপেমেন্ট পরিশোধ পদ্ধতি কিরকম, মানে পরিশোধ হিস্টোরিটা কিরকম, ভালো না খারাপ, এই জিনিসটা আমরা দেখতে পারি। রেজিস্ট্রেশন কার্ড, ক্রেডিট রেটিং এজেন্সির মাধ্যমে জানতে পারি। ক্রয় বিক্রয়, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট, কর কর্তৃপক্ষ, প্রতিযোগী সরবরাহকারী এবং গ্রাহকের পক্ষ থেকে আমরা তার তথ্য সংগ্রহ করতে পারি। এখন এই সংগঠিত তথ্য মূল্যায়ন, এই মূল্যায়ন করাটা হচ্ছে আমাদের কাজ, ব্যাংকারদের কাজ। মানে এগুলো তো সবগুলো ব্যাংকারদের কাজ, তারপরে মূল্যায়ন করাটা হচ্ছে আমাদের যথাযথ বিষয়। এই মূল্যায়নের উপরই আপনার নির্ভর করবে যে লোনটা আপনার খারাপ করবে না লোনটা ভালো করবে। এই মূল্যায়ন পদ্ধতির উপর আমাদের নির্ভর করবে। তো মূল্যায়ন পদ্ধতি এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে। ক্রেডিট মূল্যায়ন ব্যাংকাররা সঠিক ধরনের ঋণ প্রস্তাব, প্রকল্প, উদ্যোগ, এন্টারপ্রাইজ এবং সঠিক ধরনের ঋণ গ্রহীতা নির্বাচনে নিশ্চিত করতে সাহায্য করে, তাই না? এটা আমাদের মূল্যায়নের উপরই, এই ঋণ গ্রহীতা সঠিক বা ঋণ গ্রহীতা ভালো না মন্দ এটার উপর কিন্তু এটা নির্ভর করে। আচ্ছা, তো
এটি বিভিন্ন মাত্রা থেকে মূল্যায়ন করা, একবার তথ্য সংগ্রহ করা হলে, মানে এই তথ্যগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি, একবার তথ্য সংগ্রহ করা হয়ে গেলে এটি বিভিন্ন মাত্রা থেকে মূল্যায়ন করা আবশ্যক। যখনই একজন গ্রাহক ক্রেডিট সুবিধার জন্য অনুরোধ নিয়ে যোগাযোগ করেন, তখন শাখা রিলেশনশিপ ম্যানেজার, মানে আরএম, মানে যে অফিসার আর কি, ক্লায়েন্টের জমা দেওয়া ঋণের আবেদন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কাগজপত্র নথিগুলির যোগ্যতা পর্যালোচনা করে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য একটি সম্পূর্ণ নথিভুক্ত ক্রেডিট প্রস্তাব প্রস্তুত করে। সংগৃহীত তথ্য মূল্যায়ন করার জন্য তাকে অবশ্যই সর্বোচ্চ বিচক্ষণতা প্রয়োগ করতে হবে, যা শেষ পর্যন্ত ব্যবস্থাপনাকে ঋণ গ্রহীতার নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, এটা হচ্ছে এই দুটো হচ্ছে স্তর আমাদের। এখন এই দুটোর উপর আবার বিস্তারিত আসতেছে আমাদের পরবর্তীতে। এই দুটোর উপর আবার বিস্তারিত আলোচনা আছে আবার, যে এই সংগৃহীত তথ্য মূল্যায়ন পদ্ধতি কিভাবে হয়ে থাকে, এটা আমরা করব। আর এই যে তথ্য সংগ্রহ করতে পারি, কি কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি, এটার উপর আমাদের বিস্তারিত আসতেছে। আচ্ছা, 8 নম্বরে বলা আছে ডিসকাস দ্য স্টেপস অফ অ্যাসেসিং কালেক্টেড ইনফরমেশন। এই যে দেখুন, আমরা যে কালেক্টেড ইনফরমেশন, মানে যে ইনফরমেশন আমরা সংগ্রহ করেছি, সেই ইনফরমেশন অ্যাসেসিং করব, তার স্টেপ, যে মূল্যায়ন করব, তার ধাপগুলো কি কি। এই যে সংগৃহীত তথ্য মূল্যায়ন করার ধাপ, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের কি কি ধাপে আমরা এটা সম্পূর্ণ করতে পারি। বিশাল বড় এবং অনেক ইম্পর্টেন্ট, এবং অনেক বড় একটি। তাহলে প্রাথমিক হচ্ছে ধাপ 1 হচ্ছে স্ক্রিনিং। আবেদনকারীর বয়স, এখানে বলা আছে যে আবেদনকারীর বয়স, অভিজ্ঞতা, ব্যবসা অস্তিত্বের বছর, মানে তার ব্যবসা কত বছর চলছে, অপারেশনাল মূল শক্তি, শিল্পী অবস্থান, ব্যবসা মালিকানা, যে কোনো রেফারেন্স, আবেদনকারীর অন্যান্য ব্যবসা, অঙ্গ প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে এখানে আমাদের স্ক্রিনিং বলতে, যে আমরা মানে ডিসপ্লেতে কোনো কিছু ডিসপ্লেতে স্বাভাবিকভাবে যখন আমরা দেখি, তখন তার সবকিছু বোঝা যায় যে এটা এই প্রতিষ্ঠানটা। ডিসপ্লে বলতে যে একটা কাগজে অ্যাট এ গ্লান্স, যেমন কভার পেজে বা কভার নোটে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কি কি বিষয় আছে, কি বিষয়ে কথা বলা হয়েছে। এরকম প্রাথমিক স্ক্রিনিং করতে হবে, তাকে দেখতে হবে অ্যাট এ গ্লান্স, তাকে তার ব্যবসার ধরনগুলো আমাদের উপস্থাপন করতে হবে। উদ্দেশ্য, অনুরোধের ধরন, সুবিধার প্রাসঙ্গিকতা, সুবিধার পরিমাণ, নির্দিষ্ট পরিমাণের ন্যায্যতা, মেয়াদ, সুবিধার প্রেক্ষিতে যৌক্তিকতা কিনা, ক্লায়েন্টদের ব্যবসার সম্পদ রূপান্তর চক্র, উৎস, পরিশোধের পদ্ধতি। এখন দেখেন, এখানে অনেক রকম বলা আছে, আপনার মনে হয় এগুলা নাও থাকতে পারে, তবে এই পয়েন্টটা যদি মনে রাখে তাহলে আপনি এটা কিন্তু করতে পারেন। এই যে এটা 1 নাম্বার। তাহলে 1 নম্বর পয়েন্ট অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রাথমিক স্ক্রিনিং কি? প্রাথমিক স্ক্রিনিং আবেদনকারীর বয়স থাকতে হবে, ব্যবসা কত বছর, ব্যবসা কত চলমান, তার কোন জায়গায় অবস্থা, তার কোনো সুবিধা রয়েছে নাকি, এই ধরনের। তারপরে আছে তার উদ্দেশ্য, সে যে অ্যাপ্লিকেশন করছে, সে তার লোন যে নিচ্ছে বা লোন যে নেবে, তার লোন নেওয়ার জন্য তার উদ্দেশ্য কি, সে কি কি প্রাসঙ্গিক সুবিধা সেখান থেকে সে গ্রহণ করবে, সে সুবিধার পরিমাণ কতটুকু, মানে এই ধরনের অ্যানালাইসিস গুলো আমাদের প্রথমে করতে হবে। আমরা যে তার কাছ থেকে তথ্য নিলাম, আমরা একজনের কাছ থেকে যে তথ্য আমরা পাইলাম, এর কাছ থেকে যে আমরা তথ্যগুলো পাইলাম, সেই কালেকটিভ ডাটা আমরা মূল্যায়ন করতেছি। প্রথমে মূল্যায়ন করব এই যে এগুলা দেখে, তার বয়স, ব্যবসা কতদিন, এটা। তারপরে মূল্যায়ন করব সে আমাদের কাছ থেকে ঋণ কত টাকা যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে, সেখান থেকে কি সুবিধা নিতে পারে, কি নিতে পারে না, এরকম মূল্যায়ন করব। তারপরে ঋণ নেওয়ার কারণ কি, স্টার্ট আপ ক্যাপিটাল কত বা ওয়ার্কিং ক্যাপিটাল তার কত, তার নিজস্ব তো একটা মূলধন থাকতে হবে। সমস্ত যে আপনার ব্যাংকের টাকার উপর নির্ভরশীল হয়, তাহলে কিন্তু বুঝবেন যে না, এর ব্যবস্থা মানে ব্যবসা অবস্থা খারাপ, এটা করা যাবে না। আচ্ছা, তারপরে আছে স্বল্পমেয়াদী বিক্রয় বৃদ্ধি বা দীর্ঘমেয়াদী বিক্রয় বৃদ্ধি বা কার্যকরী মূলধন বৃদ্ধি বা বিদেশ থেকে আমদানি বা চাকরি সম্পাদন, স্থায়ী সম্পদ প্রতিস্থাপন, স্থায়ী সম্পদের সম্প্রসারণ, অথবা অলাভজনক বা সামান্য লাভজনক অপারেশন। অনুরোধটি ব্যাংকের ক্রেডিট নীতির মধ্যে রয়েছে। মানে আপনি
এই সবগুলো অ্যানালাইসিস করার পর দেখবেন যে 15টি মানে ওরা যে অ্যাপ্লিকেশনটা করছে সেই অ্যাপ্লিকেশনটা কি আমাদের হচ্ছে ইয়ার মধ্যে রয়েছে, মানে আমাদের ব্যাংকের নীতির মধ্যে রয়েছে নাকি। ব্যাংকের নীতির মধ্যে যদি থাকে তাহলে আমরা সেটা পরবর্তী স্টেপে আমরা ধাপ টু, মানে 2 স্টেপে আমরা মূল্যায়ন করব। তাহলে এখানে ধাপ 2 তে বলা আছে ঋণ গ্রহীতার ব্যবসায়িক সম্ভাবনা। আমরা তাহলে প্রাথমিক স্ক্রিনিং করার পর আমরা ব্যবসায়িক সম্ভাবনা দেখব, তার ব্যবসায়িক সম্ভাবনা কি কি রয়েছে। এখানে ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে, এখানে কি কি তার ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে দেখুন। বিদ্যমান সুবিধার সাথে গ্রাহকের অতীত কর্মক্ষমতা যদি থাকে, গ্রাহকের ব্যবসা বৃদ্ধি, ভবিষ্যৎ সম্ভাবনা, গ্রাহকের ক্ষমতা এবং দ্বিতীয় লাইনের উপস্থিতি, উত্তরাধিকারী বোন মাধ্যমে মানে সিস্টার, তার তার যদি যদি কোনো সহযোগী প্রতিষ্ঠান থাকে তাহলে সহযোগী প্রতিষ্ঠান, বোন উদ্যোগ না, এটা সহযোগী প্রতিষ্ঠান হবে, মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ, অন্যান্য ব্যবসায়িক সহায়তা যেমন আমানত সংগ্রহ, নন ফান্ডেড ব্যবসা, অন্যান্য পরিষেবার সুযোগ, গ্রাহকের ইকুইটি অবদান, নিয়ন্ত্রক শ্রেণীর মাধ্যমে মোট গ্রুপ এক্সপোজার। তো এখানে আমাদের ঋণ গ্রহীতার ব্যবসায়িক সম্ভাবনা, তার সম্ভাবনা কি কি আছে এই সম্ভাবনাগুলো আমরা এখানে আলোকপাত করব। তার সম্ভাবনাগুলো দেখবো আমাদের, তার অতীত যে ব্যবসা, তার যে হিস্টোরি থেকে তার বর্তমানে কি ধরনের ব্যবসা করছে, ভবিষ্যতে কি ধরনের সম্ভাবনা রয়েছে, যদি সে রিস্কি ব্যবসার মধ্যে যায় তাহলে বা যেতে চায় তাহলে সেই ব্যবসাগুলো আমরা নাকচ করে দেব। তার এবং তার ব্যবসা যদি উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেই ব্যবসাগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এই জিনিসগুলো দেখবো। তার উত্তরাধিকারী কে হতে পারে, তার উত্তরাধিকারী তার নিজের মধ্যে কেউ হবে না উত্তরাধিকারী অন্য কাউকে দিচ্ছে। তা এখানে কিন্তু আমাদের একটা ইয়ে নির্ভর করে, মানে ব্যবসায়ের যে সততা সেই সততা নির্ভর করে যে উত্তরাধিকারী করবে কাকে, তার নিজের ছেলেকে করতেছে, নিজের স্ত্রীকে করতেছে, নাকি বাইরের কোনো পক্ষকে করতেছে। এই জিনিসগুলো আমাদের সৎ অসৎ সততার বিষয়গুলো এখানে উঠে আসে আর কি। তার নন ফান্ডেড বা ফান্ডেড ব্যবসার সুযোগ সুবিধা কিরকম, ফান্ডেড এবং নন ফান্ডেড ব্যবসার কথা তো আমরা অনেক আলোচনা করেছি, এর আগে দেখেছি আর কি। তো এরকম অবস্থা কিরকম আছে এটা আমরা ধাপ 2 তে নির্বাচন করবো, ঋণ গ্রহীতার ব্যবসায়িক সম্ভাবনা। তারপরে আছে শিল্প এবং ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণ। শিল্প ও ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণ বলতে ধাপ 3 এ আছে। তাহলে আমরা কি দেখলাম, এক নম্বরে তার একটা গ্লান্স আমরা দেখলাম, তার স্ক্রিনিং দেখলাম, প্রাথমিক স্ক্রিনিং। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যবসায়িক সম্ভাবনা কিরকম রয়েছে, তৃতীয় ধাপ হচ্ছে ঝুঁকি বিশ্লেষণ। তো সে যে ব্যবসা করতেছে সেই ব্যবসার ঝুঁকি কিরকম ভাবে আছে, কতটুকু ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিটা আমাদের এখানে মূল্যায়ন করতে হবে। সে এখানে বলা আছে শিল্প ঝুঁকি অধ্যয়ন, শিল্প ঝুঁকি সমস্যা, মানে আমাদের শিল্প ঝুঁকির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের অধ্যয়ন বা সেগুলো আমাদের অনুশীলন করতে হবে। খরচ কাঠামো, তার খরচ কাঠামো, বাধা সময়কাল, চক্রাকার দিক, তারপর স্টক টার্নওভার, প্রাপ্য টার্নওভার ইত্যাদি। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা ঝুঁকি মূল্যায়ন করতে যাব তখন তার দেখবো যে তার অবকাঠামো কিরকম রয়েছে, তার যে পণ্য উৎপাদন করে সেই পণ্য চক্রা মানে আমাদের ব্যবসায় কতদিন স্থায়ী থাকে, মানে কতদিন পর পর সেটা সেল হয়, স্টক টার্নওভার কিরকম আছে, প্রাপ্য বিলে টার্নওভার কিরকম আছে। যে প্রাপ্য বিলে টার্নওভার বলতে দেনাদারকে আমরা বাকি দিলাম, সে দেনাদার কতদিন পর পর টাকা দেয়, এটাকে টার্নওভার বলে। এই টার্নওভারটা কিরকম আছে, এই জিনিসগুলো আমরা দেখে আমরা সেই শিল্পের ঝুঁকি নির্বাচন করবো। আমরা দেখেছি যে সে শুধু প্রোডাক্ট উৎপাদন করেই যায়, বিক্রি করে যায়, সেখান থেকে টাকা আসতেছে না বা বাকিতে হয়ে যায়, সেখান থেকে দেনাদার টাকা দিচ্ছে না। এই জিনিসগুলো দেখে আমরা বুঝবো যে না, তার ব্যবসা ঝুঁকির মধ্যে আছে। এরকম আমরা ক্ষেত্রে ভালোভাবে সতর্ক দৃষ্টি রাখবো। আচ্ছা, তারপরে এখানে কিছু বলা আছে যে নীতিমালায় শিশু শ্রম, স্বাস্থ্য ঝুঁকি, কর শুল্ক, পরিবেশ বিচার বিভাগ, বাংলাদেশ ব্যাংক প্রবিধান। তো এখানে আমাদের কিছু নিয়ন্ত্রক প্রবিধান অনুযায়ী সে তার কার্যক্রম পরিচালনা করছে কিনা, সে তার কারখানায় শিশু শ্রম দিয়ে কাজ করাচ্ছে কিনা, অর্থাৎ আমাদের যে ব্যবসায়িক আইন আছে, ব্যবসায়িক যে নিবন্ধন আছে, সেই নিবন্ধন অনুযায়ী কাজ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এর মধ্যে এটা আলোচনা করলে একসঙ্গে আলোচনা করবো, এটা অত এককভাবে আলোচনা করার দরকার নেই। তাহলে আমাদের শিল্পগত ঝুঁকি, আমাদের ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি বলতে আমাদের ব্যবসায়ের
বাজারের ঝুঁকি, যে পণ্যটা তৈরি করছে সে পণ্যটার বাজার কি, ওখানে কি আরো কি রয়েছে নাকি, যদি থাকে তাহলে সে ঝুঁকির মধ্যে থাকবে। যে প্রোডাক্টটা উৎপাদন করছে সে প্রোডাক্টের যে প্রতিযোগী প্রতিষ্ঠানরা তাদের মনোভাব কিরকম, সেটার বাজার কিরকম, বাজারে সেটা চাহিদা কিরকম, এই জিনিসগুলো আমরা সেখানে আমরা মূল্যায়ন করি, সেটা একসঙ্গে লিখবো, আমরা এর মধ্যে লিখবো যে শিল্প এবং ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণটা একসঙ্গে লিখবো আমরা। তারপরে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস, আমরা যারা লোন দেয় তাদের এটা অবশ্যই আমাদের করতে হয়, যে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী অবশ্যই আমাদের বিশ্লেষণ করতে হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণের মধ্যে আমরা রেশিও অ্যানালাইসিসের কথা বলি, যে রেশিও অ্যানালাইসিস অঙ্ক আমরা দেখব, রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ। রেশিও অ্যানালাইসিস, এই রেশিও অ্যানালাইসিসের বিশ্লেষণ আর কি। এটা রেশিও অ্যানালাইসিসের বিশ্লেষণগুলো কি কি, সংক্ষেপে যদি বলি, একটি প্রতিষ্ঠানে চলতি দায়ের রেশিও বা চলতি দায়ের অনুপাত কিরকম, দায় মালিকানা অনুপাত কিরকম রয়েছে, সম্পদ অনুযায়ী তার দায়ের অনুপাত কিরকম রয়েছে, দায় পরিশোধ করার ক্ষমতা কিরকম রয়েছে, লাভজনক ক্ষমতা কিরকম রয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ক্ষমতা কিরকম রয়েছে, তার মধ্যে অ্যাকাউন্ট পেয়েবলের ক্ষমতা টার্নওভার কিরকম রয়েছে, এই জিনিসগুলো এখানে বিভিন্ন রকম অনুপাত এখানে আমরা দেখি। এই অনুপাত দ্বারা আমরা বুঝতে পারি যে এই প্রতিষ্ঠান শক্ত অবস্থানে আছে না নরম অবস্থানে আছে। এটা হচ্ছে আমাদের গাণিতিক একটা বিষয়। তারপরে আছে কি নগদ প্রবাহ বিশ্লেষণ, এটা আমাদের গাণিতিক একটা বিষয়। নগদ প্রবাহ বিশ্লেষণের এখানে ধাপ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এর সম্বন্ধে আমাদের অঙ্ক দেওয়া নাই। হ্যাঁ, অঙ্কের যে প্রাসঙ্গিক আলোচনা সেটা করা নাই। হ্যাঁ, কিন্তু এই আর্থিক বিবরণী বিশ্লেষণ এই সম্বন্ধে আমাদের অনুপাত বিশ্লেষণ নিয়ে আমাদের প্রাসঙ্গিক আলোচনা করা আছে। তাই স্বাভাবিকভাবেই বলতে পারি যে অনুপাত বিশ্লেষণের এই অঙ্কগুলো থাকবে, এটা হয়তো থাকবে না। হ্যাঁ, এটা হয়তো থাকবে না। নগদ প্রবাহ বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে যে আপনি এটা প্রতিষ্ঠান, এটা যদি আপনার প্রতিষ্ঠান হয়, প্রবাহ বলতে কি বুঝি, আসা যাওয়া, তাই না? তাহলে আমাদের নগদ টাকা, ক্যাশ টাকা কত চলে গেল, ক্যাশ টাকা কত চলে গেল এবং ক্যাশ টাকা কত আসলো, ক্যাশ টাকা কত আসলো, ব্যবসায় আসলো ক্যাশ টাকা কত, এটা হচ্ছে আমাদের প্রবাহ। এই প্রবাহ যেটা চলে গেল সেটা হচ্ছে আউট, আর যেটা আসলো সেটা হচ্ছে ইন। তাহলে ইনফ্লো আর আউটফ্লো, হ্যাঁ, এই আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ বিশ্লেষণ আমরা এখানে করে বিশ্লেষণ করতে হবে আমাদের। এই ক্যাশ আউটফ্লো ইনফ্লো এমন গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ, এটা যদি আমাদের বুঝি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে খুবই নামি দামি, খুবই শক্ত পজিশনে আছে, কিন্তু তার ক্যাশ বই নাই, ক্যাশ বই নাই মানে নগদ বই নাই, নগদ যে কত টাকা ব্যাংকে জমা করলো, কত টাকা কি করলো, ব্যাংক স্টেটমেন্ট নাই, তাহলে বুঝবেন যে ওই প্রতিষ্ঠান আজ হোক কাল হোক ফল করবে, বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠান ভালো কিছু করছে না। তাহলে এই নগদ প্রবাহ বিশ্লেষণটা আমাদের ভালো মতো করতে হবে। এই নগদ প্রবাহ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি যে তিন খাতে টাকা আসার কথা এখানে আলোচনা করা হয়। অপারেটিং অ্যাক্টিভিটিস, কারবার পরিচালনা করে, কারবার প্রোডাক্ট তৈরি করে সে প্রোডাক্ট বিক্রি করে যে কত টাকা আসলো, কত টাকা এর পেছনে চলে গেল, এই জিনিসগুলো আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বলি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে এই কারবারে কতগুলো সম্পদ ক্রয় করা হয়েছে, কতগুলো সম্পদ বিক্রি করা হয়েছে, সেই সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো এখানে বিশ্লেষণ করা হয়। মানে নগদ টাকা আসা যাওয়া কত হয়েছে সেটা, এবং তারপরে সর্বশেষ দেখি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা আমাদের আর্থিক কার্যকলাপ। আর্থিক কার্যকলাপের মধ্যে আমাদের কারবারের মূলধন সংগ্রহের জন্য কত টাকা গ্রহণ করা হয়েছে, কত টাকা বা আমরা মানুষকে দায় পরিশোধ করতে পেরেছি, দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করতে পেরেছি, এই বিষয়গুলো এখানে আমরা ফুটিয়ে তুলি আর কি নগদ প্রবাহ বিশ্লেষণের মধ্যে। তারপরে অনুমান, আমরা অনুমান করব প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট, সংবেদনশীল বিশ্লেষণ, সাধারণ আকার বিশ্লেষণ এবং একই শিল্পের সমবয়সীদের সাথে বিশ্লেষণ। আমরা সেগুলো অনুমান করব, সবগুলো যে ডাটাগুলো আমরা নিয়ে আসলাম, অ্যানালাইসিস করলাম, সেই ডাটাগুলো অ্যানালাইসিস আমরা অনুমান করব যে তার ব্যবসায় অবস্থান কি কি আছে, আমাদের ব্যালেন্স শিট দেখবো, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখবো, বিভিন্ন সংবেদনশীল বিশ্লেষণগুলো আমরা অনুমান করবো আর কি। ঝুঁকি শনাক্তকরণ এবং প্রসঙ্গ, এরপর আমাদের এত কিছু অনুমান করার পর আমরা দেখব যে কি কি ঝুঁকি সেখানে তৈরি হয়, তার কি কি ঝুঁকি রয়েছে, তার ব্যবসার কৌশল ঠিক আছে কি ঠিক নাই, এই জিনিসগুলো আমরা এখানে ফুটিয়ে তুলবো। তাহলে এই ঝুঁকিগুলো আমরা শনাক্ত করবো এবং সেগুলো প্রশমন করার জন্য, সেগুলো যেন তৈরি না হয় সেগুলো প্রশমন করার জন্য আমরা এখানে কৌশল অবলম্বন করব। এই ঝুঁকিগুলোর মধ্যে থাকে
এই যে যেটা বলি যে বাজার ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুবিধাগত ঝুঁকি, কোলাটেরাল ঝুঁকির উপর আচ্ছা, এই ঝুঁকিগুলা বুঝাই আমরা। ঝুঁকি শনাক্তকরণ বলতে এই ঝুঁকিগুলাকে বুঝাই। তাহলে এই ঝুঁকিগুলা কিরকম হয়েছে, যদি হয়ে থাকে, ঝুঁকি যদি উদ্ভব হয়ে থাকে, তাহলে সেগুলা যেন না হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তারপরে আছে সারাংশ সুপারিশ, আমরা সুপারিশ করবো এগুলোকে। ঋণ অবকাঠামো, আমরা ঋণের অবকাঠামোটা সেখানে পেশ করব। ক্রেডিট সুবিধার ধরন, তাকে যদি ঋণ দিয়ে থাকে আমরা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী এবং ক্রমাগত বা চুক্তি ভিত্তিতে গ্রাহকের জন্য উপযুক্ত হবে, যেটা উপযুক্ত হবে সেটা আমরা দেব। ঋণ বিতরণ পদ্ধতি যথাযথভাবে ব্যবহারের জন্য গ্রাহকের অঙ্কন মানে উত্তোলন, অঙ্কন বলতে এখানে উত্তোলন প্রয়োজনীয়তার প্রেক্ষিতে হওয়া উচিত। মানে গ্রাহক কত টাকা কিভাবে উত্তোলন করবে সেই অনুযায়ী আমাদের এখানে হওয়া উচিত। ঋণের মূল্য সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমন শিল্পের সহযোগিতা, নিয়ন্ত্রক, গাইডলাইন ইত্যাদির সাথে বিবেচনা করতে হবে। ঋণ পরিশোধের মুড হতে হবে সম্পদ রূপান্তর চক্র আছে, এখানে অনেক কিছু বলা আছে। ঋণ কাঠামোটা আমাদের মানে আমরা হচ্ছে তাকে ঋণ দিব, সেই ঋণের কাঠামোটা কি হবে সেটা আমরা এখানে 2 লাইনে বা 1 লাইনে লিখবো। আমরা এরকম ভাবে এত কিছু আমরা লিখলেও সমস্যা নেই। তাকে যে আমরা ঋণ দেবো, সেই ঋণের আমরা কি জমা দেবো, কত কি দেবো, এটা 1 লাইনে এটা লেখা বা 1.5 লাইনে লেখার চেষ্টা করবো আমরা। এই হচ্ছে এতগুলো ধাপ আমাদের অর্জন করতে হয়। ডকুমেন্টেশন প্রপারলি কালেকশন করে, সেটা অ্যানালাইসিস করে, তারপরে কোনো ঘাটতি ডকুমেন্টস থাকলে সেগুলো অ্যানালাইসিস করে আমাদের এই 9 নম্বর ধাপ পর্যন্ত অর্জন করে আমরা একটা লোন বা ক্রেডিট দিতে পারি। তো এই ক্রেডিটের ধাপগুলো মনে রাখা আমাদের কাছে একটা টাফ বিষয়। এখন টাফ হইলেও করার কিছু নেই, আমাদের মনে রাখা একটু চেষ্টা করতে হবে যে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে কি বোঝেন? এখানে বলা আছে আপনি আর্থিক বিবরণী বলতে কি বোঝেন। কারণ প্রত্যেকটা ব্যাংকের আর্থিক বিবরণী আছে, তাই না? প্রত্যেকটা ব্যাংকেরই আর্থিক বিবরণী রয়েছে। এখন আর্থিক বিবরণী এখানে বলা আছে যে বিবরণীর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যবসার সামরিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানা যায় তাকে আর্থিক বিবরণী বলে। সহজ কথা, যে আর্থিক বিবরণী তাহলে কি, যে নির্দিষ্ট সময় অন্তর আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়, সেটা তাকে বলে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হলো বিস্তৃত প্রতিবেদন যা একটি কোম্পানির আর্থিক কর্মক্ষমতা এবং অবস্থান উপস্থাপন করে একটি নির্দিষ্ট সময় আর্থিক অবস্থা প্রতিফলন করে। সাধারণত 5টি মূল অংশ থাকে। মানে মূলত আমরা ব্যাংকে যেটা দেখতে পাই, ইনকাম স্টেটমেন্ট আপনারা দেখেছেন, বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাই না? প্রত্যেকটা ব্রাঞ্চে এটা ম্যানেজার কিন্তু বের করে। প্রত্যেক দিনের ইনকাম স্টেটমেন্টটা প্রত্যেকদিন বের করতে পারি। তো ইনকাম স্টেটমেন্ট বা আমরা ব্যালেন্স শিট যেটা বের করে দেখে, ওই দিনের ব্যালেন্স শিটের দেখে, বা ইনকাম স্টেটমেন্ট বা কত লাভ হলো না লস হলো এই জিনিসগুলো দেখে, এই জিনিসটার নামই হচ্ছে আর্থিক বিবরণী। এটা হচ্ছে এই আর্থিক বিবরণী 5টা অংশের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, যেটা সম্পদ এবং দায়ের হিসাব থাকে। সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ এবং দায়ের অবস্থা থাকে, আর বিশদ আয় বিবরণীতে আয় এবং ব্যয়ের অবস্থা থাকে। তো এখানে এর পাশাপাশি এই দুটোই হচ্ছে মেন, এর পাশাপাশি আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, মালিকানা এই দুটোর পাশাপাশি মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী থাকে, যেটা আমরা উপরে আলোচনা করব, নগদ প্রবাহ বিবরণী। তারপরে আছে আর্থিক বিবরণী, টিকা সমূহ এবং গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। এই যে আর্থিক বিবরণী সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ টিকা থাকলে সেটা আমরা দিব, এবং গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা থাকলে সেটা আমরা দিব। আচ্ছা, তাহলে আর্থিক বিবরণী হচ্ছে কি, যদি আমরা বলি তাহলে একটা নির্দিষ্ট সময়ে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার সময় জানা যায় তাকে আর্থিক বিবরণী বলে। যে নির্দিষ্ট সময় আছে, যে বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার কারণ জানা যায়, সেটা হচ্ছে আমাদের কাছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝায়? আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝেন? এখন এর আগে যেটা আলোচনা করলাম রেশিও অ্যানালাইসিস,
সেই রেশিও অ্যানালিসিসটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটা বই পুস্তকের ভাষায় কিরকম ভাবে, নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের লাভজনকতা, এই আর্থিক বিবরণীর কথা বলা থাকলে কিন্তু এই কথাটা আসবে, নির্দিষ্ট সময় শেষে কথাটা আসবে। প্রতিষ্ঠানের লাভজনকতা যাচাই, আর্থিক অবস্থার সঠিক পরিমাণ নিরূপণ করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এই আর্থিক বিবরণীর অংশগুলো হলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী নোটসমূহ। যে কৌশল বা পদ্ধতির সাহায্যে এ সকল বিবরণী সমস্যা হচ্ছে চলে যেতে। বিবরণী পরীক্ষা হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ, নিরীক্ষা, বিচার বিশ্লেষণ, পর্যালোচনা ও ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয়, তাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। অর্থাৎ আমরা আর্থিক বিবরণী তো বলতে কয়টা ধাপ দেখলাম ওখানে, আর্থিক বিবরণীর জন্য 5টা, তাই না? আর্থিক বিবরণী 5টা ধাপ কি কি? আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে দেখেছি আমরা উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী, তারপরে দেখছি আমাদের টিকা সমূহ। তো আমরা তারপরে দেখছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে নগদ প্রবাহ বিবরণী। এই 5টার মধ্যে এখন প্রত্যেকটা আইটেমের মধ্যে আয় বিবরণী যদি আমি করতে যাই, প্রথমে আমাদের যদি ব্যাংকের ক্ষেত্রে করতে যাই, তাহলে আমাদের প্রথমে থাকবে অপারেটিং ইনকাম, আমাদের থাকবে নিট মানে সার্ভিস রেভিনিউ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ, টোটাল ইন্টারেস্ট রেভিনিউ থেকে আমরা টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেব, তারপরে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দেব। অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে সবার শেষে থাকবে নেট ইনকাম, এর আগে থাকবে অপারেটিং এক্সপেন্স, ইনকাম থেকে অপারেটিং এক্সপেন্স এবং বিভিন্ন অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়া, ইন্টারেস্ট এক্সপেন্স এবং বিভিন্ন অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে গ্রোস অপারেটিং প্রফিট। তারপরে অন্যান্য খরচ আরো যদি থেকে থাকে তাহলে সেগুলো সব বাদ দিয়ে, অ্যাপ্রিসিয়েশন যত যা আছে সেগুলো সব বাদ দিয়ে আমাদের থাকবে সেটা নেট ইনকাম। এগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর ভাষা, এগুলো বলতেছে হয়তো আপনি বুঝতে পারতেছেন না। তো বিভিন্ন স্টেপ থাকে, বিভিন্ন ধাপ থাকে, এই ধাপগুলোর মধ্যে অনুপাত বিশ্লেষণ করতে হয় যে এটা অত পার্সেন্ট। যেমন আমাদের ক্রয় বিক্রয় কোনো কিছু লাভ লস যদি আমরা বের করতে চাই, কোনো কিছু লাভ লস, বিক্রয় এত টাকা হচ্ছে, লাভ এত টাকা, ক্রয় মূল্য ছিল এত টাকা, তার লাভ এত টাকা, তার লাভের হার বিক্রয়ের উপর কত পার্সেন্ট, লাভের হার ক্রয়ের উপর কত পার্সেন্ট, তার ক্রয় পার্সেন্ট মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হইলো, এই জিনিসগুলো আমরা বের করি কিন্তু, তাই না? তাহলে এই পার্সেন্টেজ যেটা বের করতে, সেটাই হচ্ছে আমাদের কাছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমাদের আর্থিক বিবরণীর যে বিভিন্ন উপাদান আছে, এর মধ্যে যে বিভিন্ন আমাদের হেডিং থাকে, সেই হেডিং গুলোর মধ্যে আমাদের এরকম থাকে যে একটার তুলনায় আরেকটি কত পার্সেন্ট রয়েছে বা এটার ক্ষমতা কিরকম, এই জিনিসগুলো আমরা এখানে দেখাই। যেমন আমাদের এখানে লাভের হার কত, আমাদের সম্পদ অনুযায়ী আমাদের দায় পরিশোধের ক্ষমতা কিরকম রয়েছে, আমাদের রিটার্ন অন অ্যাসেট, আমাদের অ্যাসেটের অনুযায়ী আমাদের রিটার্নের অনুপাত কত, এই জিনিসগুলো এখানে আমরা বের করি। সেটা হচ্ছে আমাদের কাছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। যখন আমরা এই আর্থিক বিবরণীর বিভিন্ন দফার উপর যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা রেশিও বের করবো, অনুপাত বের করবো, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আচ্ছা, এই তারপরে বলা আছে ডিসকাস দ্য কম্পোনেন্ট অফ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের আগে আমরা আলোচনা করলাম। আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 5টি: বিশেষত আয় বিবরণী বা শুধু আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারপরে আছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী, তারপরে আছে আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীতে উপস্থাপিত টিকা সমূহ। আচ্ছা, তাহলে আমাদের এই 5টা মনে রাখতে হবে: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে আছে আর্থিক অবস্থা বিবরণী, আয়, আর্থিক আর মালিকানা সত্ত্ব, তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী, আর উপস্থাপিত টিকা সমূহ, টিকা বা নোটস সমূহ সংক্ষেপ লিখলে হয়। তো এটা কোনটা কি কাজে ব্যবহার, সেই জিনিসটা এখানে বিস্তারিত লেখা আছে। আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী আমরা দেখি এখানে আমাদের আয় নিয়ে আলোচনা হয়, আমাদের প্রতিষ্ঠানের যে আয় আছে সেই আয়গুলো নিয়ে আলোচনা হয়। তারপরে আছে মালিকানা সত্ত্ব বিবরণী, আমাদের মালিকানাদের সত্ত্ব যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে আলোচনা হয়। আর্থিক অবস্থা বিবরণীতে যাবতীয় সম্পদ এবং দায় নিয়ে আলোচনা করা হয়। নগদ প্রবাহ বিবরণীতে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা কত টাকা আসলো এবং কত টাকা গেল সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়।
আর্থিক অবস্থা বিবরণীতে টিকা সমূহ বলতে আমাদের উপরোক্ত যে বিষয়গুলো আছে, উপরোক্ত যে 4টা স্টেটমেন্ট আছে, 1 2 3 4, এই 4টা স্টেটমেন্টে আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমাদের কোনো কিছু কনফিউশন হচ্ছে, সেটা আমাদের টিকা দিয়ে লিখে দেওয়া, টিকার নাম বা নোট দিয়ে লিখে দেওয়া, যে আমরা এটা বলতে এই বুঝিয়েছি, এটা বলতে এই বুঝিয়েছি। তাহলে এটার নামে হচ্ছে আমাদের উপস্থাপিত টিকা সমূহ। হ্যাঁ, এই টিকা সমূহ অবশ্যই দিতে হবে। এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর উপাদান সমূহ। তারপর আছে ডিসকাস দ্য টেকনিক, মেথড, টুলস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এরপরে এই যে আপনার টেকনিক আসে, এটা অত্যন্ত গুরুত্ব। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেক ভালো, আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। ডিসকাস দ্য টেকনিক, মেথড, টুলস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা আছে, সেটার আমাদের কৌশল, পদ্ধতি বা হাতিয়ার সমূহ আলোচনা করা। তো সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ, উলম্ব বিশ্লেষণ আর হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এই তিন ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। তো সমান্তরাল বিশ্লেষণ যখন, এটা শুধু একটু বুঝিয়ে দিই, এই যে যখন পরপর বিভিন্ন বছরের ডাটা থাকবে, যেমন 2022 আছে, 2021 আছে, 2020 আছে, 2019 আছে, এই যে পরপর যখন এইভাবে আমাদের স্টেটমেন্ট থাকবে, 2020, 21, 22, 23-এর যে ডাটা থাকবে, এই বিভিন্ন বছরের ডাটার মধ্যে যেটা আমরা তুলনা করবো, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ। আর সমান্তরাল বিশ্লেষণ বলতে যে এগুলা দেওয়া নাই, ধরুন এগুলা দেওয়া নাই, শুধু 2022 সালে আমাদের আয় বিবরণী দেওয়া আছে, আয় কত টাকা করছি সেটা দেওয়া আছে, আর 2022 সালে আমাদের উদ্বৃত্ত পদ দেওয়া, সম্পদ দায় কতটা আছে সেটা দেওয়া, শুধু 2022 সালে। এই 2022 সালে যে ডাটা অ্যানালাইসিস করতেছে, এর নাম হচ্ছে আমাদের কাছে উলম্ব বিশ্লেষণ, মানে খাড়া বিশ্লেষণ। হ্যাঁ, তাহলে উলম্ব বিশ্লেষণ একটা সালেরই আমাদের যে বিভিন্ন তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলো থেকে আমরা অ্যানালাইসিস করি। আর আমাদের আনুভূমিক বা সমান্তরাল হচ্ছে কি, যে বিভিন্ন বছরে যখন ডাটা এরকম পর্যায়ক্রমভাবে দেওয়া হবে, সেখান থেকে আমরা বিশ্লেষণ করব। আর অনুপাত বিশ্লেষণটা হচ্ছে আমরা বিভিন্ন দফার মধ্যে, আমাদের আর্থিক বিবরণী বিভিন্ন দফার মধ্যে আমরা অনুপাত আমরা তুলনা করব, যে একটা তুলনায় আরেকটি কত বেশি বা কত কম, এই তুলনা করাটাই হচ্ছে আমাদের কাছে অনুপাত বিশ্লেষণ। তো এটা বলা আছে যে একটি সংখ্যার কত গুণ বা একটি সংখ্যার কত তুলনামূলক বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। তাহলে ওই অনুপাত বিশ্লেষণ সংক্ষেপে আমরা লিখবো যে একটি আর্থিক বিবরণী একটি দফা আরেকটি দফা থেকে কত গুণ বড় বা কত গুণ ছোট বা তুলনা করাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলবো। অনুপাত বিশ্লেষণ বিভিন্ন রকম হতে পারে, যেমন যেমন চলতি অনুপাত, তারল্য অনুপাত, মূলধন অনুপাত, তারপরে আছে এরকম আমাদের অনুপাতগুলো রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য। তো এখানে হরিজন্টাল আর ভার্টিক্যালটা এখানে আমরা দেখলাম। হরিজন্টালটা হচ্ছে সমান্তরাল, যে ওই রেল লাইন বহে সমান্তরাল বলা আছে না, গান আছে না, রেল লাইন চলতেছে এই যে সমান ভাবে, যেখানে যেটা এই যে সমান্তরাল ভাবে চলতেছে সারা বাংলাদেশ, এটা হচ্ছে সমান্তরাল। এটা রেল লাইনের কথা মনে রাখবেন, তাহলে আপনার সমান্তরাল সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। তাহলে এরকম আমাদের সমানভাবে চলতেছে, মানে এটা এক সাল, 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, এইভাবে যখন একই সঙ্গে অনেকগুলো সাল দেওয়া থাকে পাশাপাশি, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সমান্তরাল বিশ্লেষণ। পাশাপাশি সালের যে আমরা ডাটাগুলো অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ। তারপরে আছে আমাদের উলম্ব বিশ্লেষণ। উলম্ব বিশ্লেষণ তো পাশাপাশি এরকম থাকবে না, যে কোনো একটি সালের আমাদের বিভিন্ন ডাটা থাকবে, যেমন একটি সালে বিভিন্ন রকম ডাটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে উলম্ব বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ, এই দুটা বিশ্লেষণের কথা এখানে বলা আছে, যে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল।
এটা প্রশ্ন দেখে নেবেন, অনেক প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসের গুরুত্ব, রেশিও অ্যানালাইসিসের গুরুত্ব কি আলোচনা করা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সাধারণ দক্ষতা পরিমাপ করা, সাধারণ দক্ষতা পরিমাপ মানে আমাদের প্রতিষ্ঠানে যেহেতু অনুপাত বিশ্লেষণ করা হয়, যে আমাদের প্রতিষ্ঠানের ধরুন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার, অ্যাসেট কারেন্ট অ্যাসেট রেশিও, তারপরে হচ্ছে মানে এরকম আমাদের দেখি অ্যাসেট টার্নওভার রেশিও, এরকম বহু রেশিও নির্ণয় করা হয়। কি জন্য রেশিও গুলো নির্ণয় করি? যে আমাদের প্রতিষ্ঠানের একটা তুলনায় আরেকটি কি পরিমাণে ভালো আছে বা কি পরিমাণে খারাপ আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তাহলে প্রতিষ্ঠানের দক্ষতা আমরা পরিমাপ করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আর্থিক সচ্ছলতা পরিমাপ করার জন্য, পূর্বাভাস পরিকল্পনার জন্য, সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সংশোধনমূলক পদক্ষেপ সহায়তা। এবং তো আমরা এই পয়েন্টগুলোর কারণে আমরা এখানে অনুপাত বিশ্লেষণ করে থাকি। গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট। আর এটা আমাদের হয় টিকায় থাকে না, প্রশ্নের মধ্যে আসে আর কি। এটা আইসিআরআরএস, আইসিআরআরএস, ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। তাহলে এটা কি জিনিস আমরা একটু দেখি। আইসিআরআর একটি গ্রাহকের আর্থিক অবস্থার তথ্যের উপর ভিত্তি করে একটি ঋণের পরিশোধের ক্ষমতা বিশ্লেষণ করার সিস্টেমকে বোঝায়, যার মধ্যে রয়েছে তাদের তরলতা, নগদ প্রবাহ, লাভজনকতা, ঋণ প্রোফাইল, বাজার সূচক, শিল্প এবং অপারেশনাল পটভূমি ও অন্যান্য সূচক। তো এখানে তাহলে আইসিআরআর হচ্ছে একটি গ্রাহকের আর্থিক অবস্থার তথ্যের উপর ভিত্তি করে একটি ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতা বিশ্লেষণ করার সিস্টেমকে বোঝায়। তাহলে এই পর্যন্ত আপনি যদি লেখেন এনাফ। তাহলে আইসিআরআর হলো একটি গ্রাহকের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে বা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ঋণ গ্রহণ করার বা ঋণ পরিশোধ করার ক্ষমতা বিশ্লেষণ করার সিস্টেমকে বোঝায়, যার মধ্যে রয়েছে তরলতা, নগদ প্রবাহ, লাভজনকতা, ঋণ প্রোফাইল, বাজার সূচক, শিল্প এবং অপারেশনাল পটভূমি, ব্যবস্থাপনা ক্ষমতা ও অন্যান্য সূচক। এই সিস্টেমগুলি একটি আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলি একটি মুখ্য ভূমিকা পালন করে, ঋণযোগ্যতা নির্ধারণে সহায়তা করে এবং উপযুক্ত সীমা নির্ধারণ করে এবং অবহিত ঋণ সিদ্ধান্ত গ্রহণ করে। তো এরপর আপনি এটা লিখে যাবেন, পুরোটা পড়ে যাবেন। অর্থাৎ মূলত আমাদের ঋণ পরিশোধ পদ্ধতি সে করতে পারবে কি করতে পারবে না, এই সিস্টেমটা আমরা এখানে বিশ্লেষণ করে থাকি। এটা আমাদের কিন্তু হয় টিকে আসে না, প্রশ্নে আসে, টিকাতে বেশি আসে। তাহলে আমাদের এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে ঋণ পরিশোধ করার যে ক্ষমতাটা, তার সে ক্ষমতাটা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা অবশ্যই এই কাজটা করা আমাদের অত্যন্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ইন্টারনাল ক্রেডিট রিস্ক এবং রেটিং সিস্টেমে আইসিআরআরএস এর নির্দেশনাগুলো আলোচনা করব। আচ্ছা, তারপরে আছে Recording in progress. Discuss the function of internal credit risk. তো আমাদের ইন্টারনাল ক্রেডিট রিস্কের যে সিস্টেমের কার্যাবলী, সেই কার্যাবলীটা আমাদের এখানে দেখতে হবে, এক নজর পড়ে যাবেন। অভ্যন্তরীণ ক্রেডিট রিস্ক সিস্টেম হলো একটি স্বয়ংক্রিয় রিস্ক স্কোরিং সিস্টেম, যা একক মডেলের
মডেলে বিভিন্ন সেক্টর ও শিল্পের বৈশিষ্ট্যগুলোকে ক্যালিব্রেট করে উপযুক্ত রেটিং এবং স্কোর পেতে বিশ্লেষক টেমপ্লেটের উপরের পৃষ্ঠায় ডিসকাস দ্য জেনারেল ইনস্ট্রাকশন রিলেটেড টু আইসিসি। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিআর সম্পর্কিত সাধারণ নির্দেশাবলী কি কি, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে বলা আছে সাধারণ নির্দেশাবলী, যে আইসিআর এর সম্পর্কিত সাধারণ যে কোনো পরিবর্তন এবং পরিবর্তন মুছে ফেলা ছাড়াই বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নির্দেশিকা এবং রেটিং সিস্টেম ব্যাংকগুলিকে কঠোরভাবে অনুসরণ করবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই যে আইসিআরআরএস এই যে সম্পর্কিত নির্দেশাবলী, এটা কোনো প্রকার ব্যাংকগুলো যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে বা সমগ্র যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই এটা সঠিকভাবে পরিপালন করবে। আইসিআর এর সমস্ত এক্সপোজার জন্য প্রযোজ্য হবে। ভোক্তার ঋণ ছাড়া 50 লাখ টাকার কম ঋণের এক্সপোজার থাকা ক্ষুদ্র উদ্যোগ এবং মোটর ঋণের এক্সপোজার। আচ্ছা, এটা পড়ে নেবেন। এগুলা অনেক সময় মনে থাকে বা মনে থাকে না, যতটুকু আপনার মনে থাকে সেটা আপনি লিখে দিবেন। তবে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আইসিআরআরএস অনুশীলনের ক্রিয়ানুগত অংশটি একজন ক্রেডিট অফিসার, একজন বিশ্লেষক দ্বারা পরিচালিত হতে পারে। রিলেশনশিপ ম্যানেজার মোট স্কোর তৈরি করে গুণগত মূল্যায়ন সম্পন্ন করবে। আচ্ছা, এটা কিছু না, এটা যে ধাপগুলো আছে ধাপগুলো আপনারা দেখে নেবেন, এটা অন্য কিছু না। আচ্ছা, এটা দেখে নেবেন, এটা শুধু ইয়ার সম্বন্ধে বলা আছে। কি করতে হবে আর কি করতে হবে না বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমাদের নির্দেশনা এখানে দেওয়া আছে। আর একজন ঋণ গ্রহীতার এক্সপোজার বলতে কি, এক্সপোজার সহজ কথায় বলি, এটা আপনাদের এক্সপোজার ঋণ গ্রহীতা তো বোঝেন যাকে আমরা ঋণটা দিই, আর এক্সপোজারটা হচ্ছে সীমা, ঋণের সীমা। একজন ঋণ গ্রহীতাকে কত টাকা পর্যন্ত ঋণ দিব আমরা, একজন ঋণ গ্রহীতাকে কত টাকা পর্যন্ত আমরা ঋণ দিব সেটার সীমাটা আমরা এখানে নির্ধারণ করি। আহ, ঋণ গ্রহীতা এক্সপোজার মানে সীমা, ঋণ গ্রহীতাকে কত টাকা পর্যন্ত ঋণ দিব তার চাহিদা মোতাবেক, সেটা হচ্ছে ঋণ গ্রহীতা এক্সপোজার। আর এটা আমাদের পরীক্ষায় আসে, যে অভ্যন্তরীণ ক্রেডিট রেটিং সম্বন্ধে আমাদের পরীক্ষায় আসে আর কি। কোনটা কি রেটিং আমাদের দেয় চমৎকার, ভালো, প্রান্তিক এবং অগ্রহণযোগ্য, মূল স্কোর কি হবে সেটা আমাদের এখানে বলা আছে। যেটা আমাদের অনেক সময় যখন আমাদের অডিটে আসে, অডিট আসলে অডিট অফিসাররা এইগুলো স্কোর ইউজ করে থাকে এরকম। তো এই স্কোরটা আমাদের জানা অত্যন্ত দরকার। এটা কিন্তু অবশ্যই আমরা জানবো। এটা পরীক্ষায় এসেছিল, এই স্কোরের এটা মানে পরীক্ষায় এসেছিল। পার্শ্ববর্তী ম্যানেজমেন্ট এবং আচ্ছা, এগুলো আছে যে অভ্যন্তরীণ ক্রেডিট রেটিং স্কোর সম্পর্কে ব্যবস্থাপনা করবে। আচ্ছা, ওই যে ক্রেডিট রেটিং আইসিআরআরএস কি, এই জিনিসটা যখন পড়বো এবং এটার যে এই নির্দেশনাটা, এর উপরে যে নির্দেশনাটা যেটা বলা আছে, যে এই নির্দেশনা যেটা বললাম যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কি কি বাংলাদেশ ব্যাংকে সে কি কি নির্দেশনা বলে দিচ্ছে, এই নির্দেশনাগুলো যখন পড়বো তখন এটা আমরা প্যানে দেখতে পারবো। এটা আপনাদের পড়ে যতটুকু মাথায় রাখে, এখানে আপনার ব্যাংকের যে আপনি ঋণ দিচ্ছেন, সেটা আপনার ঋণ ভালো না মন্দ, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, কত পর্যন্ত ভালো, এই জিনিসগুলো এখানে আমাদের আলোচনা করা আছে। যে অভ্যন্তরীণ ঋণ আপনি ব্যবস্থাপনা করণীয় কি, মানে ব্যাংকের ব্যবস্থাপনা কি কি করণীয় থাকে।
একটু পড়ে নেবেন, এটা পড়ে নিলে বুঝতে পারবেন অনেকগুলো আছে, এটা বললাম না। রিস্ক রেটিং, ক্রেডিট রেটিং বা রিস্ক রেটিং বলছি, ক্রেডিট রেটিং তো আমরা অবশ্যই করি, তাই না? প্রত্যেকটা ক্রেডিট দিতে গেলে আমাদের ক্রেডিট রেটিং লাগবে। এই ক্রেডিট রেটিংটা আমরা এর আগে আলোচনায় পাইনি, তবে আমাদের যারা ক্রেডিটের যে ভাইরা কাজ করে ক্রেডিটে কিন্তু এটা আমাদের অবশ্যই লাগে, এই রেটিংটা করতেই অবশ্যই। ক্রেডিট রেটিং হলে একজন ব্যক্তি বা সত্তার ক্রেডিট যোগ্যতার একটি প্রমিত মূল্যায়ন, যা তাদের ক্রেডিট বা ঋণ করা বা ধার করা তহবিল পরিশোধ বা আর্থিক বাধ্যবাধকতা পূরণ করার ক্ষমতাকে নির্দেশ করে। তো ক্রেডিট রেটিংটা হলো কি? ক্রেডিট রেটিংটা হলো যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের ক্রেডিট যোগ্যতা একটি প্রমিত মূল্যায়ন, মানে স্ট্যান্ডার্ডাইজ মূল্যায়ন, যা তাদের ধার করা বা ঋণ করা অর্থ পরিশোধ করার যে বাধ্যবাধকতা এবং কি ক্ষমতা রয়েছে সেটা এই রেটিং দ্বারা প্রকাশ পায়। এই মূল্যায়নটি সাধারণত ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা করা হয়। এই সংস্থা আর্থিক ইতিহাস, মানে আর্থিক তার যে হিস্টোরি, মানে ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যাংক স্টেটমেন্ট, ঋণ পরিশোধের ইতিহাস, আয়ের স্থিতিশীলতা এবং সামগ্রিক আর্থিক যে কাঠামো, গঠন কাঠামো সহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বিষয়ের জন্য একটি ক্রেডিট রেটিং নির্ধারণ করে, মানে সেই বিষয়ের জন্য একটি ক্রেডিট রেটিং নির্ধারণ করে যে এটা ভালো ক্রেডিট রেটিং না খারাপ ক্রেডিট রেটিং। মানে এই রেটিং সাধারণত অক্ষর বা আলফা নিউমেরিক চিহ্ন হিসেবে উপস্থাপিত হয়। উচ্চ রেটিং কম ক্রেডিট ঝুঁকি এবং সময় মতো পরিশোধের একটি বড় সম্ভাবনা নির্দেশ করে। যত রেটিং এখানে বড় হবে সেখানে আমরা বুঝবো যে এটা ভালো, আমাদের ক্রেডিট রেটিংটা ভালো এবং তারা ঋণ পরিশোধের তারা বড় রকম সম্ভাবনা, ভালো সম্ভাবনা আছে। ক্রেডিট রেটিং যখন খারাপ বলতে কম ক্রেডিট রেটিং হবে তখন বুঝবো যে এটা অবস্থা খারাপ, এই প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, এই ঋণ পরিশোধের রিপেমেন্ট করতে সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে তারপর ক্রেডিট রেটিং এর পর ক্রেডিট রিস্ক রেটিং এর ব্যতিক্রমগুলি, মানে ক্রেডিট রিস্ক রেটিং কোন জায়গায় আমাদের রেটিং হিসেবে কাজ করে না, হ্যাঁ, কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমাদের আলোচনা করতে হবে। এখানে বলা আছে যে অর্থপূর্ণ আর্থিক বিবৃতি ছাড়াই একটি নতুন প্রতিষ্ঠানের জন্য ব্যাংক অনুমানকৃত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে রেটিং প্রয়োগ করতে হতে পারে। ঋণগ্রহীতা রেটিং প্রান্তিকের চেয়ে ভালো হবে না। আচ্ছা, তাহলে আমরা যে রেটিং করতেছি সেই রেটিং এর বিপরীত গুলো কি কি, মানে ব্যতিক্রম গুলো কি কি? রেটিং এর বিপরীতে আমরা খারাপ, মানে রেটিং এর ফলে আমাদের কি খারাপ দিকগুলো উপস্থাপিত হতে পারে সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। যে ঋণগ্রহীতা প্রান্তিকের চেয়ে ভালো হবে না খারাপ হবে, এই জিনিসগুলো ক্রেডিট রেটিং এর ফলে আমরা অতি মূল্যায়ন করে থাকি, অবমূল্যায়ন করে থাকি, এই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করব। যে আবার রেটিং নির্ণয় করতে গেলে Recording in progress. অনেকগুলো আছে, পড়তে পারছি না, আপনারা একটু পড়ে নেবেন। এটা পড়লে বুঝতে পারবেন আর কি। মানে আমরা ক্রেডিট রেটিং এর ব্যতিক্রমগুলো বা সমালোচনা বা সীমাবদ্ধতা, ক্রেডিট রেটিং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করা হবে, ক্রেডিট রেটিং এর সমালোচনা মূলক দিকগুলি আলোচনা করা হবে। এরকম যদি থাকে তাহলে কিন্তু এই একই অ্যান্সার হবে। তাহলে ব্যতিক্রম যদি থাকবে আপনি অ্যান্সার করবেন, সেটা না। এরপর আমাদের আছে ক্রেডিট রেটিং কম্পোনেন্ট, যেটা আমি রেশিও অ্যানালাইসিস অঙ্ক, যেটা আমি আগামীতে দেখাবো। এটা হচ্ছে আমাদের এই যে লিভারেজ, লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, কভারেজ রেশিও, এগুলো এটা মুখস্থ করা দরকার নেই, এটা মুখস্থ করা দরকার নেই, এটা আমাদের থাকবে। এই জিনিসগুলো আমাদের এর উপর প্রত্যেকটা সূত্র আছে, সূত্রগুলো যদি এখানে দেওয়া আছে, যেমন যদি উপরে এটা ধরি, ডেট টু ট্যাঞ্জিবল নেট ওয়ার্থ রেশিও কি হবে, তাই এখানে টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল ডেপ্ট কে অথবা টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি কে টোটাল ট্যাঞ্জিবল অ্যাসেট দ্বারা ভাগ দেবে, তাহলে আমরা এই রেশিও পাবো, এটা পাবো। এরকম সূত্রগুলো এই পাশে লিখে দেওয়া আছে। হ্যাঁ,
এই সূত্রগুলো মুখস্থ করে এই সূত্রগুলো এইভাবে আমরা দেখবো না, আমরা সূত্রের চার্ট আমি আপনাদের যে ইয়ে দিয়েছি ওটার মধ্যে থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের কোয়ান্টিটেটিভ ইন্ডেক্টর ঝুঁকি আলোচনা গুণগত এর মধ্যে আর কিছু নাই। তো আর এটা আমরা দেখতে পারলে দেখবো, না তাহলে না পারলে দেখবো না, এটা সমস্যা নাই, কারণ এটা দেখলে আমার মনেও থাকবে না। এটা অনেক ধরনের ইয়ে বলা আছে, দেখলে মনে থাকা উপরে হয়ে যাবে। তো আমরা এই লাস্টে রেশিও যে অ্যানালাইসিস, এই রেশিও অ্যানালাইসিস অঙ্কের একটু আলোচনা করবো। তো আগামী দিনকে আমরা আগামী দিনকে অঙ্ক আলোচনা করব। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এটা নেটওয়ার্কের কারণে লাইন অনেক সময় ইয়ে হয়ে যাচ্ছে, আমি খেয়াল করি নাই, আমি হয়তো কথা বলে যাচ্ছি, আপনারা তখন একটু বলবেন যে শুনতে না পেলে একটু জানাবেন, কারণ ওখানে মিউট করা ছিল, মানে লাইন কেটে যায় অটোমেটিক্যালি মিউট হয়ে থাকে আর কি। আর আমি খেয়াল করা হয় না, যার কারণে। আচ্ছা, আগামী দিন কি আমরা এই অধ্যায়ের অঙ্ক দেখবো, না পরের অধ্যায়ে থিওরি আলোচনা চালিয়ে যাবো, একবারে সব অঙ্ক দেখবো, কোনটা? অঙ্ক দেখবো স্যার। আচ্ছা না, অঙ্কটা দেখলে ভালো হবে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন রেশিও অ্যানালাইসিসের অঙ্ক দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ। আগামী দিন দেখবো। আর পাশাপাশি পরে 3 নম্বর অধ্যায়টা কিন্তু অনেক মারাত্মক একটু অধ্যায়, এই 3 নম্বর অধ্যায়টা আমরা খুব ভালো মতো দেখবো। 2 নম্বর অধ্যায় তো আমাদের আছে, আর 3 নম্বর অধ্যায়টা আমরা গুরুত্ব সহকারে দেখবো। আর 11টা 20 বেজে গেছে। তো তাহলে আজকে এখানেই রাখবো নাকি? জি ভাইয়া, ওকে। যে ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।